এখন আমরা পড়ব সার নিয়ে, সার এবং প্রিজারভেটিভস। সার সার কি? সার হলে গিয়ে দেখবেন যে আপনার জমির উর্বরতা বাড়ানোর জন্য আমরা সার প্রয়োগ করি। এখন মাঝে মধ্যে কি হয়, আমরা সার আর কীটনাশক বুঝি না। সারটা কি? আপনার শরীরে আপনার আপনার জমিতে চাষ করছেন, চাষ করার পরে দেখতেছেন যে ফলন ভালো হইতেছে না, আরেকটু ভালো ফলন হওয়ার দরকার ছিল, গাছটা আরেকটু বেশি বৃদ্ধি হওয়ার দরকার ছিল। এই কারণে আপনি সার প্রয়োগ করেন। ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন, টিএসপি ফুল মিনিং হলো ট্রিপল সুপার ফসফেট, এই সার প্রয়োগ করতে পারেন, জিপসাম সার প্রয়োগ করতে পারেন। বিভিন্ন সার প্রয়োগ করলে কি হয়, আপনার ফসলটা বেশি ফলন দেয় বা ভালো থাকে। এবং কীটনাশক কি হয়, দেখা যায় যে আপনার পেঁপে গাছ বা অনেক বড় বড় বাগান বা বিভিন্ন ধান বা বিভিন্ন ফসলের কি হয়, ক্ষতিকর পোকামাকড় কি হয়, ফসলের গোড়া কাটা ফেলে বা ফসলের ক্ষতি করে, যার কারণে ওই ফসলটা পরবর্তীতে রপ্তানি করা যায় না বা বেচা যায় না, খাওয়া যায় না, কিছু করা যায় না। তার ফলে কি হয়, এই কীটনাশকের কারণে ওই ক্ষতিকারক পোকামাকড় গুলা মারা যাওয়ার কারণে কি হয়, ফসলগুলা বেঁচে থাকে এবং পরবর্তীতে এর থেকে ভালো ফলন পাওয়া যায়। এটাই হলো কি সার এবং কীটনাশকের ভিতরে পার্থক্য। আরেকটা আছে আগাছানাশক। এটা দেখানো দরকার নাই, তো একটু দেখায়। আগাছানাশকটা কি? আগাছা বলতে কি বোঝায় এটা আগে বুঝতে হবে। মনে করেন এটা আমার একটা গাছ, কি গাছ আঁকলাম আল্লাহ জানে। এই গাছের ভিতরে মনে করেন আম ধরে, আম না, মনে করেন ডালিম, হ্যাঁ, এটা মনে করেন ডালিম ধরে। এখন দেখেন এই গাছটার পর্যাপ্ত পরিমাণ কি দরকার? কার্বন ডাইঅক্সাইড দরকার, আলো দরকার, পানি দরকার, বাতাস দরকার, সব দরকার। মনে করেন বাতাসও দরকার। কিন্তু কি হয় জানেননি, আমরা যদি এটা যত্ন না দিই, এর আশেপাশে এরকম আগাছানাশক হালকা 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 এই আগাছা জন্মায়। এগুলোর কি বলা হয়? আগাছা। আগাছা জিনিসটা কি? আগাছা জিনিসটা হলো যে জিনিসটা আমি তৈরি করতে চাই নাই কিন্তু হুদয় হয়ে গেছে, যে জিনিসটা আমি ফসল ফলাতে চাই নাই। আমি চাইছি আম গাছ তৈরি করতে বা আম গাছটার ফসল ফলাইতে বা আম গাছটা উন্নত করতে, বৃদ্ধি করতে। আমি এইগুলো চাই না, এগুলো হয়ে গেছে, এগুলো উচ্ছিষ্টাংশ না। এই কারণে আগাছানাশক ব্যবহার করে। এখন আগাছানাশক ব্যবহার করা হয় না, আমি চাইলে যেটা কাইটে দিতে পারি। কিন্তু আপনি যদি বড় স্কেলে চিন্তা ভাবনা করেন, আপনি কয়টা কাটবেন, কয়টা গাছের নিচে গিয়ে আপনি আগাছাগুলো পরিষ্কার করবেন, এগুলো ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এই কারণে বিজ্ঞানীরা কি করছে, আগাছা পরিষ্কার করার জন্য এমন একটা ঔষধ বা এরকম একটা আগাছানাশক তৈরি করছে, যার ফলে কি হয়েছে, ওইটা জাস্ট ছড়াই দিছে, দেওয়ার কারণে কি হয়েছে, যেই গাছটা দরকার ওই গাছটা বাইচা থাকে, বাদ বাকি সব গাছ মারা যায়। এই কারণে আর আগাছা পরিষ্কার করা লাগে না এবং সময় এবং সব দৌড়াই বাঁচে। এখন দেখেন ইউরিয়া জমিতে প্রয়োগ করা হয় কেন? আসলে কোনো জমিতে যদি নাইট্রোজেনের ঘাটতি থাকে, তখন ইউরিয়া সার প্রয়োগ করা হয়। এখন দেখেন ইউরিয়া সারের সংকেতটা কি? ইউরিয়া সারের সংকেতটা অনেক সুন্দর, NH2CO, দুই পাশে দুইটা অ্যামোনিয়া, দুই পাশে দুইটা অ্যামিনায়ন এবং মাঝখানে একটা নাইট্রিয়ামূলক, কি মূলক এটা বলে, কীটমূলক। ওকে, এখন টিএসপি সার, ট্রিপল সুপার ফসফেট এবং জিপসাম সার হলো গিয়ে, ধরেন জিপসাম সারটা যদি আপনি নামটা শুনলেই লাগে চুন, মানে চুনটা। আর চুনটা হলো কি এক ধরনের ক্ষার, ওয়েট ক্ষার। এখন দেখেন জিপসাম ক্ষার, তার মানে কোনো একটা জমিতে যদি জিপসাম সার প্রয়োগ করা হয়, তার মানে আপনি জমিতে ক্ষার প্রয়োগ করতেছেন। এখন ক্ষার প্রয়োগ করবো কেন? একটা জমির ভিতরে যদি মনে করেন জমির ভিতরে যদি পিএইচটা কমে যায় বা জমিতে অম্লীয় পরিবেশ বিরাজমান করে অনেক বেশি, ওই অম্লীয় পরিবেশটা প্রশমন করার জন্য ক্ষার দেওয়া লাগে। আমরা তো ডাইরেক্ট ক্ষার দিতে পারি না, এই কারণে জিপসাম সার দিই, আর টিএসপি হলো সেম বাট উল্টাটা। এটা হলো গিয়ে একটা জমিতে যদি
ক্ষারীয় পরিবেশ বিরাজ করে, ক্ষারীয়, তাহলে কি করে ওই ক্ষারীয় পরিবেশটারে অম্লীয় করার জন্য আমরা টিএসপি দিই। ওকে, এখন আচ্ছা, এখন আমরা প্রিজারভেটিভস নিয়ে বলবো। প্রিজারভেটিভস মানে কি? প্রিজারভেটিভস হলো গিয়ে সংরক্ষকারক বা সংরক্ষণ করার জিনিস। প্রিজারভেটিভস আমরা জানিনি। প্রিজারভেটিভস মানে কি? কোনো একটা খাদ্য যাতে পচা না যায় ওর কারণে ওইটার সংরক্ষণ করা হয় প্রিজারভেটিভস দিয়ে। যেই জিনিসটা দিয়ে সংরক্ষণ করা হয় ওইটাকে বলা হয় প্রিজারভেটিভস। এখন কথা হলো খাদ্য, দেখেন খাদ্য, মনে করেন খাদ্য, খাদ্য পচে গেল। খাদ্য পচার একমাত্র না, খাদ্য পচে সবচেয়ে মেইন কারণ হলো গিয়ে খাদ্যের ভিতরে পানি। যদি খাদ্যের ভিতরে পানি থাকে তাহলে ওর ভিতরে কি হয়? ব্যাকটেরিয়া জন্ম, ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়ার জন্মানোর কারণে ওই জিনিসটা পচে যাবে বা নষ্ট হয়ে যাবে। এখন আমরা যদি কোনোভাবে এই খাদ্যের ভিতর থেকে পানিটা বের করে দিতে পারি তাহলে কোনোদিন ব্যাকটেরিয়া জন্মাবে না। হ্যাঁ, এখন আগের কালে, এখন তো আমরা ফ্রিজ ব্যবহার করি, যে ফ্রিজের ভিতরে কি হয়, আমরা যদি খাবারটা রাইখা দিই, খাবার এই খাদ্যটা রাইখা দিলে কি হবে? ব্যাকটেরিয়াটা ডাইরেক্ট আক্রমণ করতে পারবে না। এই পচা মচা কোনো কাহিনী নেই, ডাইরেক্ট আক্রমণ করতে পারবে না। কারণ ব্যাকটেরিয়া আক্রমণ করার জন্য একটা মিনিমাম টেম্পারেচার লাগে। মনে করেন কক্ষ তাপমাত্রা 35 ডিগ্রি বা 25 ডিগ্রি কক্ষমাত্রায়, এরকম একটা কক্ষ তাপমাত্রায় বা একটা সার্টেন লেভেলের তাপমাত্রায় খাদ্যটা পচে, এবং পানি থাকলে ওইটার ভিতরে খাদ্যটা পচে। এখন ফ্রিজ কি করে? খাবারটা ঠান্ডা করে দেয়। এটা খাবারের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নামাই দেয়। 10 ডিগ্রি সেলসিয়াসে নামাই দেওয়ার কারণে কি হয় যে এই খাদ্যের তাপমাত্রা কমে যায় এবং ব্যাকটেরিয়াটা আক্রমণ করতে পারে না। হ্যাঁ, কিন্তু আগের কালে তো এইসব কাহিনী ছিলই না। আগের কালে কি করতো? প্রিজারভেটিভস হিসেবে চিনি থাকতো, প্রিজারভেটিভস হিসেবে লবণ থাকতো, প্রিজারভেটিভস হিসেবে আপনার হলুদ থাকতো, হলুদ। প্রিজারভেটিভস হিসেবে আর কি থাকতো? ধরেন রসুন থাকতো, রসুন, আরো অনেক কিছু থাকতো, এগুলাই। এখন দেখেন লবণ প্রিজারভেটিভস হিসেবে কি হয়? একটা মাছ, ধরেন একটা মাছ, কি একটু আল্লাহ জানে, কেচি একটা বলছি, সমস্যা নাই। মাছ, এই মাছটারে কি হয়? মাছের ভিতরে তো মানুষ জীবিত, বা মাছও তো জীবিতই জীব। এই মাছটাকে গিয়ে কাটা হয়, কাটার পরে এর ভিতরে সব যত উচ্ছিষ্ট অংশ আছে সব ফালানো হয়। ফালানোর পরে কি হয়? এই মাছের ভিতরে লবণ দেওয়া হয়, লবণ। এই মাছটাতে যখন লবণ দিবেন, ও লবণটা কি করবে? এই মাছের কোষে, প্রত্যেকটা কোষের পানি, কারণ অন্য কলমে লিখি, এই মাছের প্রত্যেকটা কোষের পানি কি করবে? পানি শুষে নিবে, টেনে নিবে। এই লবণটা কি করবে? ওই মাছের যত কোষের ভিতরে পানি ছিল টেনে নিবে। টেনে নেওয়ার কারণে কি হবে? এই টেনে নেয় কেন? পানি টেনে নেয় হলো গিয়ে অসমোসিস প্রক্রিয়া। অসমোসিস প্রক্রিয়া কি? অসমোসিস হলে গিয়ে অভিস্রবণ প্রক্রিয়া, অভিস্রবণ। হ্যাঁ, এখন কথা হলো টেনে নিয়ে এবং আমরা কি করি? লবণ দেওয়ার পরেও আমরা কি করি? রোদ্রে দেই যাতে একদম এর ভিতরে কোনো পানি না থাকে। পানি না থাকলে কি হবে? মাছটার ভিতরে ব্যাকটেরিয়া জন্মাবে না এবং মাছটা পচবে না। এই কারণে দিন সে দিন আমরা শুটকি হিসেবে খাইতে পারি, মাছ অনেক দিন রেখে খাইতে পারি। বুঝতে পারছি? সাগরের ভিতরে এরকম করা হয় যে প্রিজারভেটিভ হিসেবে রাখা হয়। এই কারণে প্রিজারভেটিভ হিসেবে লবণ দিয়ে যে কোনো ফল সংরক্ষণ করা হয়। চিনি দিয়েও সংরক্ষণ করা হয়। চিনি, আপনি যখন ফুলপিঠা খাবেন, ফুলপিঠার উপরে দেখবেন যে চিনির সিরাপ দেওয়া হয়, বা মনে করেন আপনি মিঠাই দিয়ে সিরাপ দেওয়া হয়। সিরাপ দেওয়ার পরে কি হয়? আপনি ওইটা একটা বক্সের ভিতরে রেখে দেন, 1 মাস 2 মাস পরে খাওয়া যায়। কেন খাওয়া যায়? ওইটার উপরে একটা লেয়ার হয়ে যায়। মনে করেন একটা পিঠা, এই পিঠার উপরে চিনি দিয়ে একটা লেয়ার দিয়ে দিলেন। লেয়ার দিলে কি বাইরে থেকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না এবং খাবারটা সংরক্ষিত থাকবে। এটা একটা প্রিজারভেটিভ। হলুদ, আগের কালে মানুষরা কি করতো? হলুদটাও একটা প্রিজারভেটিভ হিসেবে রাখতো। মনে করেন আপনার শরীরে ক্ষত হয়েছে, ক্ষতর কারণে
কত হইলে আগে তো বেটনা ক্রিম বা কোনো কিছু থাকতো না, ওরা কি করতো হলুদ দিয়ে দিত, বা হলুদ দিয়ে অনেক হলুদ বা রসুন দিয়ে আচার। আপনি দেখবেন 30-40 বছর আগেরও আচার আছে, আচার মানুষ খায়। ওই আচারটা এখন পর্যন্ত পচে নাই গেল। এই আচারটা রসুন হলুদ এইগুলা দিয়ে প্রসেস করা, যার কারণে ওইটা আপনার কক্ষ তাপমাত্রা পচে না। ওকে, এটা ছিল প্রিজারভেটিভ সার। সার তো পড়াইলাম। ওকে, এখন আমরা পড়ব ভারী ধাতু কি। ভারী ধাতু এবং নিচের কিছু প্রশ্ন আছে। ভারী ধাতুটা কি? প্রকৃতিতে ভারী ধাতু বলতে কি বোঝায়? ভারী ধাতু হলো যেই ধাতুগুলো বিষাক্ত, বিষাক্ত যেই ধাতুগুলো বিষাক্ত এবং যাদের ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি, অনেক বেশি, বা ভারী, ভারী ধাতু মানে ঘনত্ব বেশি থাকবে, এটা তো স্বাভাবিক, এবং বিষাক্ত। এই বিষাক্ত গুলোর ভিতরে কি কি আছে? ধরেন আপনার লেড, প্লাম্বাম, মার্কারি আছে, আপনার ক্যাডমিয়াম আছে, পরে আপনি ক্যাডমিয়ামের পরে কোবাল্ট দেখতে পারেন, আর্সেনিক দেখতে পারেন, ক্রোমিয়াম দেখতে পারেন। এইগুলো হলো গিয়ে ভারী ধাতু। কিন্তু আপনাদের বইয়ের ভিতরে না, এই যে দেখেন আপনাদের বইয়ের ভিতরে কি কি দেওয়া আছে, আপনাদের বইয়ের ভিতরে এই কোবাল্টটা দেওয়া আছে, কোবাল্ট, হ্যাঁ, কোবাল্ট দেওয়া আছে একটা ভারী ধাতু, কিন্তু আসলে কিন্তু কোবাল্ট ভারী ধাতু না। কোবাল্টটা হলো কি একটা হালকা ধাতু, এই কোবাল্টটা হালকা ধাতু, হালকা হালকা ধাতু। এটা বিশেষত রঙের কাজ, বা রঙের কাজ, বা মনে করেন গাড়ির ব্যাটারি আছে না, ওই জায়গায় এই কোবাল্টটা ব্যবহার করা হয়। এখন কথা হইলো ট্যাক্স লাগানো যাবে না, যে বইয়ের ভিতরে কোবাল্ট ভারী ধাতু দেওয়া আছে তার মানে এটাই সঠিক। দুনিয়ার যা বলছে তা হোক, বইয়ের উপরে কোনো কথা নাই। বইয়ের ভিতরে যদি কোবাল্ট দেওয়া থাকে তাহলে কোবাল্ট কি একটা ভারী ধাতু। যদি পরীক্ষার ভিতরে আসে কোনটি ভারী ধাতু নয়, যদি এই 1 2 3 4 এই 4টা অপশন দেয় তাহলে কোবাল্ট দিবেন। বাদ বাকি যে কোনো জায়গায় আপনি কোবাল্টের ভারী ধাতু হিসেবেই লিখবেন। আপনার আবার দেখবেন যে প্রথম দিক দিয়ে আমি এমসিকিউর ভিতরে দেখলাম যে প্রথম ব্যবহৃত ধাতু কি, ওরা লিখছে যে স্বর্ণ প্রথম ব্যবহৃত ধাতু। আবার বইয়ের ভিতরে দেওয়া কপার। এখন কই যাব? এখন কথা হলো বইয়ের ভিতরে যেটা দেওয়া আছে ওইটাই সঠিক, কারণ যদি ভুলও লেখেন বা অ্যান্সারও যদি ভুল করে দেয়, বা আপনার প্রশ্নটা যদি কাইটাও দেয়, আপনি একটা রেফারেন্স দিতে পারবেন যে বইয়ে ভুল লেখা, আমার কোনো সময়, আমার কোনো দোষ নেই। বুঝতে পারছি? তার মানে কি বিষাক্ত ধাতুগুলো, বিষাক্ত ধাতুগুলা এত বিষাক্ত যে ওরা ক্যান্সারও সৃষ্টি করতে পারে, ক্যান্সার। এখন কথা হলো এই বিষাক্ত ধাতুগুলা মনে রাখবো কিভাবে? এই যে দেখেন উপরে টিপস দিয়ে দিয়েছি, টিপস। লাল মার্কার ক্রমশ কমে আসছে ক্যাডেট কলেজে। লাল মার্কার, এই লালতে মনে করে রাখবেন লেড, লেড। আর আমি এই নামগুলো প্রথম ক্লাসেই পড়াই দিছি। লেড মানে কি প্লাম্বাম, মার্কার, মার্কার মানে কি মার্কারি, মার্কারি, মার্কারি মানে কি হাইড্রোজিরাম। ক্রমশ, ক্রমশতে ক্রোমিয়াম, এই যে কমে, আমি লিখে দিলাম যে এটা ধরেন এটা ইয়া ভারী ধাতু, কিন্তু আমরা তো জানি, সত্যিটা তো জানলেন। এই যে আসছে, আসছে তো মনে রাখবেন আর্সেনিক, ক্যাডমিয়ামটা মনে রাখবেন সিডি, ক্যাডমিয়াম। ওকে না, এখন আসেন ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাপ নির্গত হয়, তাপ উৎপন্ন হয়, নির্গত হয়। এই যে নির্গত হওয়া, নির্গত হওয়া মানে উৎপন্ন হওয়া, উৎপন্ন হওয়া। এটা একটা জাস্ট একটা লাইন, কিন্তু এর জায়গায় অনেক কনসেপ্ট আছে। এই যে এই ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডটা বলা হয় চুন, চুন। এখন এটা নিয়ে আরো 3টা জিনিস আছে যেটা আমাদের অনেক বেশি কনফিউশন লাগে। একটা হলো গিয়ে ধরেন চুন, চুন, চুন হলো গিয়ে ক্যালসিয়াম অক্সাইড। চুনা পাথর, চুনা, সরি, চুনা পাথর, চুনা পাথর হলে গিয়ে ক্যালসিয়াম কার্বনেট। আর চুনের পানি, চুনের পানি, চুনের পানি হলো গিয়ে আপনার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এই 4টা মুখস্থ রাখতেই হবে, দুনিয়ার যে কোনো জায়গায় যান এটা আসবে। এখন দেখেন চুন রে পানিতে দ্রবীভূত করলে তাপ নির্গত হয়। আমরা জানি যে এই প্রক্রিয়ায় তাপ বের হয় বা তাপ বের হয়ে যায়, এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া।
উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়া আপনারা যারা ছেলেরা আছেন দেখবেন পুকুরের মধ্যে, পুকুরের ভিতরে অনেক বেশি ময়লা থাকলে বা পুকুরে পানি পরিষ্কার না থাকলে চুন ফেলা হয়। চুন চুন ফেলা হলে কি হয়, পুকুরের পানিটা পরিষ্কার হয়ে যায়। কারণ এবং যদি দেখেন যে চুনটা যখন ফালানো হয় ধাপ করে অনেক গরম হয়ে যাবে, বিস্ফোরণ হয়ে যায়। এই গরম হয় কারণ কি, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন দেখেন চুন পানিতে দ্রবীভূত হলে তাপ নির্গত হয়। এখন চুনটা আসে কেন? চুনা পাথরের থেকে আসে। মনে করেন একটা পাথর, এই পাথরটারে যদি ভাঙি তাহলে পাথরের ভিতরে কি পাবো? চুন পাবো। চুন পাবো। এখন পাথরটারে যদি আমি ভাঙতে চাই, ভাঙলে কি দিয়ে ভাঙবো? কোন একটা জিনিস দিয়ে ভাঙবো। ভাঙলে চুনের সাথে না কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যেমন দেখেন এই পাথরটা মানে কি? চুনা পাথর না? এখন চুনা পাথর কি? ক্যালসিয়াম কার্বনেট। এখন এটা যদি তাপ দেই, যে এটার হলে তাপ চিহ্ন, তাপ দিলে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইডটা হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডটা উপরে উঠে যায়, উপরে উঠে যায়। এই যে চুন পাই গেলাম, চুন। এটা হলো গিয়ে কি? চুন। এখন এই চুনরে যদি আমরা পানির সাথে যোগ করি, পানির সাথে যোগ করলে কি হবে? এই চুন আর পানি যোগ হয়ে, এই যে দেখেন এখন এই জায়গায় হালকা একটু বুঝতে হবে, এই পানিটা ভাঙে কি হবে? H প্লাস OH মাইনাস। এই যে H প্লাস OH-টা, এই OH-টা এটার প্লাসের সাথে যুক্ত হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং দেখেন পানি উৎপন্ন হবে, পানি আর তাপ। আচ্ছা পানিটা না হলে চলে, সমস্যা নেই। ক্যালসিয়াম অক্সাইড আর তাপ উৎপন্ন হবে। এই যে তাপ উৎপন্ন হয়েছে, এই কারণে এটা হলো গিয়ে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন কথা হলো ভাই, ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাপ উৎপন্ন হয়, এটা তো আমি জানি। তাহলে আপনি আবার বললে কি তাপ উৎপন্ন হয়? জিনিসটা কি দেখেন, ক্যালসিয়াম অক্সাইড আর H2O বা পানি যখন যোগ করা হয়, যোগ করলে একটা নতুন একটা জিনিস উৎপন্ন হয় না? হ্যাঁ, এই নতুন একটা জিনিস উৎপন্ন হওয়ার জন্য এই যে দেখেন রাসায়নিক বন্ধন, নতুন রাসায়নিক বন্ধন, এই যে নতুন রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন, এই যে নতুন রাসায়নিক বন্ধন তৈরি হয়, তৈরি হওয়ার জন্য এই যে জিনিসগুলি ভাঙছে না, এই ভাঙছে যে ভাঙার কারণে কি হয়েছে? শক্তি মুক্ত হয়েছে, শক্তি মুক্ত হয়েছে। এই যে ভাঙার কারণে শক্তি মুক্ত হয়েছে। ওই শক্তিটাই তাপ আকারে বেড়ে গেছে। তাপ এক ধরনের শক্তি, বুঝতে পারছি? এই ছিল ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাপ নির্গত হয়। এখন আমরা পড়ব অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়। একটু আগে কি বললাম? একটু আগেরটা যেটা বললাম ওইটা হলো গিয়ে তাপ উৎপন্ন হয়। চুনটা পানির ভিতরে দিলে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হয়, আর অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়। কেন হয়? কেন হওয়ার আগে দেখেন অ্যামোনিয়াম ক্লোরাইডটা আসছে কোথা থেকে? অ্যামোনিয়া আর HCl এর যদি বিক্রিয়া করি তাহলে ওই বিক্রিয়ার ভিতরে NH4Cl অ্যামোনিয়া তৈরি হয়। এখন দেখেন অ্যামোনিয়া আর HCl এটা হলো গিয়ে অনেক বেশি শক্তিশালী HCl, মানে শক্তিশালী অ্যাসিড, মানে সবল অ্যাসিড। আর এটা হলো গিয়ে দুর্বল ক্ষার, অনেক বেশি দুর্বল ক্ষারের বিক্রিয়া এটা আসে। এখন দেখেন এইখানে হালকা করে এই যে ক্লোরিনটা আসছে লিগে সবল অ্যাসিড থেকে, এবং এই অ্যামোনিয়াটা এটা আসছে লিগে এখান থেকে। এখন যদি আমরা এই অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে যদি পানিতে দিই, পানিতে দ্রবীভূত করি, এখন আমাদের মনে হতে পারে OH H প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে না। অ্যামোনিয়াম এই যে NH4OH এরকম কিছু একটা উৎপন্ন হবে? অ্যান্সার হলো না, এরকম উৎপন্ন হবে না। কেন হবে না? কারণ দেখেন এই যে সিএলটা আসছে হইলে গিয়ে সবল HCl এর থেকে, এবং এই সবল সিএলটা পানির সাথে বিক্রিয়া করে না, পানির সাথে
বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না, কিন্তু এই যে এইটা এইটা আবার পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে। এখন কথা হলো তাহলে ভাই কি হবে যদি আমি এটা পানির সাথে দিই? পানির সাথে দিলে কি হবে জানেন? এই বন্ধনগুলো জাস্ট ভেঙে দিবে, আর কিছু না। এই যে বন্ধনগুলো NH4 প্লাস এবং Cl মাইনাস, এই বন্ধনগুলো ভেঙে দিছে। এখন দেখেন এই জায়গায় লেখা আছে যে দ্রবীভূত হওয়ার সময় আয়নগুলো আলাদা করতে শক্তির প্রয়োজন হয়। কারণ দেখেন একটা দ্রবীভূত হইব, একটা দ্রবীভূত হইতো না, একটা দ্রবীভূত হবে, একটা দ্রবীভূত হবে না, তাহলে তো সমস্যা। এবার আলাদা করে দিই, দুইজন কিন্তু এক না, দুইজনের মত যদি এক না হয় তাহলে আলাদা করে দেন। এই যে আলাদা করতে যে শক্তিটা লাগে, এখন মনে করেন হ্যাঁ দুইজনকে আলাদা করবেন, কারো না কারো কাছে যাইতে হবে যে আলাদা করার জন্য। এই কারণে এই যে H2O ও কি করছে, ডিভোর্সটা দিয়ে দিয়েছে যে ভাই আলাদা করেন। এই আলাদা করার জন্য ও কি করছে, এই পানি কি করছে, ওদের শক্তি দিছে, আরো নিজে বাইঙ্গা নিজে কি করছে, ওদের শক্তি দিছে। এই শক্তিটা কি ওই যে দেখেন, এই শক্তি পানির কাছ থেকে নেয়, এবং শক্তিটা নেওয়ার কারণে কি হয়, পানির মনে করেন এই একটা পাত্রে পানি পানি আছে, পানি বা H2O, যখনই আপনি অ্যামোনিয়াম ক্লোরাইডটা দিবেন, পানি কি করব, ওর নিজের শক্তি নিজে কি করবো, নিজে শক্তি দিবে যে ভাঙ্গা যাও, ভাঙো, তার মানে কি পানিটা শক্তি যখন দিবে আর হ্যাঁ তাহলে শক্তিটা নিবে, শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করবে। তাহলে যদি পানি শক্তিটা শোষণ করে তার মানে কি আলটিমেটলি জিনিসটা ঠান্ডা হয়ে যাবে না, ঠান্ডা। তার মানে কি এখানে তাপ শোষিত হইতেছে, তাপ শোষণ হইতেছে, বুঝাইতে পারছি? এখন কথা হলো এটা আরো ডেপ কনসেপ্ট আছে, কিন্তু আমরা আমাদের রাসায়নিক বন্ধনে পড়াবো। রাসায়নিক বন্ধন যদি না থাকে কোনো একটা দিন, বা মনে করেন ধাতব বন্ধন বা কোনো একটা বন্ধন পড়ানোর সময় আমরা এইগুলো বুঝাই দিব যে কেন এটা পানির সাথে বিক্রিয়া করে, কেন এটা বিক্রিয়া করে না। আর এখানে তাপ শোষিত হয়, তাপ শোষিত হয়। ওকে, তার মানে কি অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যদি পানিতে দেন, দিলে ওই দ্রবণটা, এই যে এই দ্রবণটা অম্লীয় হয়ে যাবে, অম্লীয়। ওকে, তার মানে এই ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়। এখন আমরা গবেষণা নিয়ে পড়বো যে গবেষণা জিনিসটা কি, এবং এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসে, অনেক বেশি এমসিকিউ আসে। গবেষণা কি? কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে নতুন তথ্য লাগবে বা সত্য উদ্ঘাটনের জন্য পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে অনুসন্ধান করার প্রক্রিয়া। তার মানে কি কোনো একটা নির্দিষ্ট একটা টপিক, মনে করেন আপনি ক্রিকেট খেলা ভালো করেন, বা আপনি গাছপালা নিয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন পড়ালেখা করতে। এখন গাছপালার এমন একটা বৈশিষ্ট্য বার করলেন যেটা এর আগে কেউ বার করে নাই, নতুন একটা বৈশিষ্ট্য, এবং এটা প্রাকৃতিক সত্য, মানে এটা কেউ ডিনাই করতে পারবে না। তো এই জিনিসটা করার জন্য আপনি যে পরিশ্রম করবেন বা যেভাবে কষ্ট করবেন বা যেভাবে অনুসন্ধান করবেন, সেটাই হলো গবেষণা। এখন গবেষণার ধাপ কয়টি দেখেন? 6টা। এখন 6টা ধাপ যে আছে ওইখান ভিতরে এটাই আসে যে গবেষণার ধাপ কয়টা, আপনারা দেখেন 5টা। গবেষণার ধাপ 6টা, বুঝাইতে পারছি? গবেষণার ধাপ 6টা। এখন গবেষণা করবেন যে এই জিনিসগুলো অনেকে মুখস্থ করার দরকার নেই, একটু দেখেন। মনে করেন এই যে আপনাদের চ্যাপ্টারের প্রথম ক্লাসেই আমি বলছিলাম যে বিজ্ঞানীরা কপার টিন আর সীসা দিয়ে কি করতে চাইছিল, স্বর্ণ বানাইতে চাইছিল। কারণ কি কপার টিন আর সীসাটা অনেক নর্মাল এবং সস্তা, এই সস্তা জিনিস থেকে দামি জিনিস বানাইতে চাইছিল।
এখন মনে করেন আপনার বিজ্ঞানী বানাই দিলাম, আপনি এটা বানাবেন। এখন আপনি বানাবেন, মনে করেন আপনার বানাইতে গেলে টপিক তো লাগবে। আপনি মনে করেন বানানোর দরকার নেই, কিছু দরকার নেই, আপনি সাইন্টিস্ট বসাই দিছি। এখন আপনি চিন্তা ভাবনা করছেন যে আমি কপার টিন আর সীসা দিয়ে স্বর্ণ বানাবো। তার মানে কি, গবেষণার শুরুতে আপনার বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। বিষয়বস্তু আপনি কি নির্ধারণ করছেন? কপার, টিন আর সীসা। সীসা মানে প্লাম্বার। এই এইগুলো দিয়ে আপনি কি করবেন? স্বর্ণ বানাবেন বা গোল্ড বানাবেন। গোল্ডের ইয়া কি ওরা, হ্যাঁ, স্বর্ণ বানাবেন। তার মানে বিষয়বস্তু নির্ধারণ করবেন। এখন কথা হলো, বিষয়বস্তু তো নির্ধারণ করছেন, করার পরে এখন আপনি ডাইরেক্ট কাজ করতে পারবেন। আপনি চিনে নিন না যে কপার টিন আর স্বর্ণ কি, বা এই কপার টিন আর স্বর্ণগুলা কেমনে মিলাইতে হবে, কি করতে হইব, বা এইগুলোর বৈশিষ্ট্য কি। যদি তিনটা মিলাই দিলে বাস্ট হয়ে যায়, বা তিনটা মিলাই দিলে অন্য কোনো একটা রিয়েকশন হয়ে যায়, তো এইটার সতর্কতা বা যে কোনো জিনিস এগুলো আগে পড়তে হতো বা এটার ভিতরে কি আছে। এখন আপনি কি করছেন? বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিলেন। কাদের থেকে ধারণা নিয়েছেন? ওই যে আগের বিজ্ঞানীরা, আগের বিজ্ঞানীরা ওদের 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 কি করছেন? রিসার্চ পেপারটা বার করছেন। বার করার পর দেখলেন যে ওরা কি করছে, এইভাবে 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 করছে, করার পরে কি করছে, এইভাবে মিলানোর পরে দেখছে যে ওদের ফলাফলটা আসে নাই, ওরা বানাইতে পারে নাই। তো আপনি দেখলেন, দেখার পরে দেখলেন যে হ্যাঁ এইভাবে জিনিসগুলা করছে, বা এই নিচে কপার নিচে 10 গ্রাম, স্টেনার নিচে 5 গ্রাম, কথার কথা প্লাম্বার নিচে 3 গ্রাম, এইগুলো নিয়ে এমনি মিশাইছে, এই পরিমাণ মিশাইছে। তার মানে একটা ধারণা পেয়ে গেলেন যে কপার থেকে স্বর্ণ বানাইতে গিয়ে গেলে কি কি কেমনে ধারণা করতে হবে। তা আপনি ওদের থেকে ধারণা নিলেন, হোক এটা ভুল, ওদের তো ভুল, সমস্যা নেই, আপনি ধারণা নিয়ে নিছে। ধারণা নেওয়ার পরে কি করছেন? আপনি প্রয়োজনীয় যন্ত্রপাতি বানাইছেন। যন্ত্রপাতি বানাইছেন না, যন্ত্রপাতি কি করছেন? জোগাড় করছেন। মনে করেন আপনি আগুন দেওয়ার জন্য কি আগুন লাগবে, আপনার বিকার লাগবে, বিকার, টেস্ট টিউব লাগবে, টেস্ট টিউব, বিকার। এই যন্ত্রপাতিগুলো নির্ধারণ করছেন এবং পরীক্ষা শুরু করবেন। কারণ হেরা ফেল করছে, আপনি ওদের রিসার্চটা দেখছেন, এখন আপনি চাইতেছেন আপনি এটা বানাইবেন। তো আপনি কি করলেন? ওদের মতনই কি ওদের রিসার্চটা দেখলেন, দেখার পরে দেখলেন যে ওদের কিছু কিছু ভুল আছে। এই ভুলগুলা কি করলেন? আপনি ঠিক করে ফেললেন। ভুলগুলা ঠিক করলেন মানে সঠিক করলেন। সঠিক মানে নিজে চিন্তা ভাবনা করলেন যে এই ভুলগুলো আমি যদি একটু সঠিক করে করতে পারি, যদি স্বর্ণ বানায় বলতে পারি, তো কি করছেন? প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্ধারণ করছেন। এখন কি করলেন? পরীক্ষা করতেছেন। তাই পরীক্ষা করার, মনে করেন পরীক্ষাটা চলতেছে, পরীক্ষা চলার 20 মিনিট পরে, 20 মিনিট পরে কি করলেন? আপনি দেখলেন যে স্বর্ণের কালার তো হলুদ। আচ্ছা, এই জিনিসগুলো হলুদ হইতেছে কিনা, মানে চেক করতেছেন যে আচ্ছা আমি যে পরীক্ষাটা করতেছি আমার পরীক্ষাটা ঠিক আছে কিনা। যদি পরীক্ষাটা ঠিক হয় তাহলে কি হবে? মনে করেন আপনি বুঝতে পারেন যে আপনার পরীক্ষাটা সফল হয়েছে। এখন কি করলেন? একজন যে টাইমে পরীক্ষা শেষ হইল, ওই টাইমে ফলাফল যে হ্যাঁ আমি পারছি আর না আমি পারি নাই, আমি ওদের মতন স্বর্ণ বানাইতে পারিনি, আমি আমার মতন ওদের থেকে ধারণা নিয়েছিলাম ঠিকই, আমি আমার মতন চেষ্টা করছি, যন্ত্রপাতি নিচে আমি নিজে ইমপ্রুভমেন্ট করছি, করার পরে আমি পাইরা ফেলছি, আমি স্বর্ণ বানাইতে পারছি। তাহলে এটা একটা আবিষ্কার, গবেষণা করে নতুন জিনিস আবিষ্কার করে ফেলছেন। আর না বলতে পারলে নাই, গবেষণার ভিতরে পাশ করতে হবে এরকম কোনো কথা নেই। তো এটা হলো গিয়ে গবেষণার একটা ধাপ। প্রথমে কি করবেন? যেই জিনিসটা নিয়ে গবেষণা করবেন ওই জিনিসটার নির্ধারণ করবেন যে এই বিষয়ে আমি গবেষণা করবো। তারপরে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিবেন। ধারণা না নিয়ে নেমে যাবেন না মাটির ভিতরে, সমস্যা আছে। পরে কি করবেন? যন্ত্রপাতি গুলো নিবেন, যে যন্ত্রপাতি নিয়ে কাজ করেন। তারপর কি করবেন? পরীক্ষা করবেন। তারপর মাঝখানে চেক করবেন যে আমার জিনিসটা, আমি যে জিনিসটা বানাইতে দিয়েছি ওই জিনিসটা হইতেছে কিনা। তারপর কি করবেন? ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা করবেন। ওকে, এখন আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকটা পড়তে যাচ্ছি। গুরুত্বপূর্ণ টপিকটা হলো গিয়ে সাংকেতিক চিহ্ন এবং এদের স্বাস্থ্য ঝুঁকি, কি করলে কি হয় বা কোনটার দ্বারা কি কি রোগ হয়, কি কি ক্ষতি হয়, এগুলা। এখন দেখেন, এগুলো মুখস্থ করার বিষয়, কিন্তু আমি চাই বুচুং বাচুং বা যেইভাবেই হোক জিনিসটা আরো ইজিলি এবং সহজভাবে বোঝানোর জন্য। বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক, বিস্ফোরক মানে কি? এক্সপ্লোসিভ হওয়া যায়। এই যে দেখেন ছড়ায় যাইতেছে না এই জিনিসটা, এটা বলা হয় বিস্ফোরক বা এক্সপ্লোসিভ। এখন এক্সপ্লোসিভ কি? টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। এখন এটা মুখস্থ রাখবেন কেন?
বিস্ফোরক ডায়ানা টিএনটি টিভিতে আসতে পারে নাই। এখন ডায়ানাকে, ডায়ানা ছিল একটা নায়িকা, নায়িকা তার নাম ছিল ডায়ানা, এই জন্য ওকে বলা হয় বিস্ফোরক ডায়ানা। এক্সপ্লোসিভ ডায়ানা টিএনটিতে, এই যে টিএনটি একটা হয়ে গেল, টিএনটি টিএনটি গেল, এবং টিএনটি টিভিতে আসতে পারে নাই, আসতে পারে নাই। এই যে পরে পাতে, পাতে কি পারক্সাইড, 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 কিন্তু এটা শুধু পারক্সাইড বলা হয় না, এটা বলা হয় জৈব পারক্সাইড। আর এই যে নাই, নাইতে বলা হয় নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন, গ্লিসারিন। ওকে, এখন দাহ্য, দাহ্যের জন্য কোনো টিপস নেই। দাহ্য মানে কি? ফ্লেমেবল, বা যেটাতে আগুন ধরে যায়। ছবিতে দেখবেন যে অ্যালকোহল বা মদ কারো শরীরে ঢেলে দিলে আগুন ধরে, আগুন জ্বলে যায়, আগুন ধরে যায়, আগুন ধরে যায়। কেন আগুন ধরে? কারণ অ্যালকোহল একটা দাহ্য পদার্থ, এখানে আগুন ধরে। এখন দেখেন অ্যালকোহল আর ইথার, ইথার জিনিসটা, ইথার জিনিসটা আপনাদের টেনে কোনোদিন কথা বলা হবে না, কারণ এটা এলিভেনের পড়া বা কলেজের পড়া। এখন অ্যালকোহল, অ্যালকোহলের সংকেত দেখেন, মনে করেন আমরা একটা অ্যালকোহল নিই CH3OH, তার মানে কি এটা মিথানল। এখন এই যে CH3 জায়গায়, এই যে এই CH3 আছে না, CH3 জায়গায় আমরা আর লিখতে পারি, ROH। ROH মানে কি? এই আর এর জায়গায় আপনি চাইলে একটা CH3 দিতে পারেন, CH3OH, আর দুইটা CH3 দিতে পারেন, CH3 বলে দুইটা, এই যে দুইটা CH2 পরে OH, তার মানে এই আর, এই আরটাকে বলা হয় অ্যালকাইল মূলক, অ্যালকাইল, অ্যালকাইল। এগুলো জৈব যৌগের পড়াবো, সমস্যা নেই। তো অ্যালকাইল মূলক, এই ROH, হ্যাঁ, এই যে এই ROH আছে, এটা হলো কি অ্যালকোহলের সংকেত। এখন এই যে দেখেন ROH, এই এইচটাকে আমরা একটু একটু দূরে দেখি, এই এইচটাকে একটু দূরে লেখা। এখন দেখেন এই এইচটাকে যদি আমরা সরাই দিই, এই RO এবং এই এইচটাকে সরাই দিলাম, সরাই দেওয়ার কারণে কি হলো? এই যে একটা হাত খালি, এই হাতের ভিতরে আরেকটা অ্যালকাইল মূলক ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার কারণে কি হলো? এই যেই যৌগটা উৎপন্ন হলো সেটাই হলো ইথার, ইথার, এবং এটাও দাহ্য, তার মানে অ্যালকোহলেরই ভাই, এইটারই ভাই হলো গিয়ে ইথার। খালি একজনের এক হাতে একটা অ্যালকাইল মূলক ছিল, আরেকজনের দুই হাতে একটা অ্যালকাইল মূলক ছিল। এখন কথা হলো অ্যালকোহলের, ধরেন অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহল চিনবেন কেন? যে সকল জৈব যৌগে OH মূলক থাকবে, ROH, এই যে ROH লিখি না, OH থাকলে অ্যালকোহল, হ্যাঁ, এটা অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী। আর ইথার, ইথারের সমগোত্রীয় শ্রেণী পাবেন ও, এই যে ও, এই যে দেখছেন মাঝখানে ও, ওই OH এর জায়গায় এইচটা বাদ যাবে, দুই পাশে দুইটা হাত খালি থাকবে, দুই হাতে যে মন চায় সে যে যার মন চায় সে বসতে পারবে। ওকে, অ্যালকোহল আর ইথার হলো কি দাহ্য, এটা মুখস্থ করা লাগবে না। আর এটা আগুনের শিখা, কি আগুনের শিখা দ্বারা ইয়ে করা হয়। এখন দেখেন বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থ নাম দিয়ে আমরা মনে রাখবো যে বিষাক্ত পদার্থ কি। আমরা কাউকে মারতে চাইলে কি করি? বিষাক্ত পদার্থ মিশাই, এটাই টিপস। বিষাক্ত পদার্থ মিশাই, মিশাই। দেখেন বিষাক্তের বিতে বেনজিন, ওয়েট, বিতে বেনজিন, শতে, শতে তো বেশি, এই যে কতে, কত হলো গিয়ে ক্লোরোবেনজিন, এবং মিশাই, এই যে মিশাইয়ের মতে মিথানল, মিথানল। ওকে, বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, বিষাক্ত নামটা দিয়ে থাকা বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থের ইরিটেন্ট, ইরিটেন্ট, ইরিটেন্ট মানে উত্তেজক পদার্থ। এই আই আর আর না লিখে ডাইরেক্ট এক্স দিয়ে লেখা হয়, এটা এই চিহ্নটা মনে রাখবেন, ভুলে যাবেন কিন্তু। উত্তেজক পদার্থ হলো ইরিটেন্ট, ইরিটেন্ট এটা মনে রাখবেন কেন? দুই হাত, দেখবেন একটা হাত একটা হাত, দুইটা হাত, শেষ, দুইটা হাত দিয়ে বললাম যে না। এখন দেখেন উত্তেজক পদার্থগুলো কি কি, দেখেন উত্তেজক পদার্থগুলো মনে রাখবেন কেন? উত্তেজক পদার্থ যেগুলো আমাদের হাতে সমস্যা করে, বুঝতে পারছি, আমাদের হাতে জ্বালা পোড়া করে না, হাতে জ্বালা পোড়া করা মানে উত্তেজক পদার্থের কারণে হয়। উত্তেজক পদার্থের কারণে কি হয়? হাতে জ্বালা পোড়া, হাতে
জ্বালা পোড়া। এখন দেখেন এই যে ডাস্ট, ডাস্ট শব্দটার সাথে আপনারা নতুন নিউলি পরিচিত। ডাস্ট মানে কি? সিমেন্ট আছে না, সিমেন্ট, সিমেন্টের ভিতরে যে ধুলাগুলা থাকে ওইগুলাই ডাস্ট। দেখবেন যারা কর্পোরেট লেভেলে লেবরগিরি করে, সরি চাকরি করে, বা কর্পোরেট লেভেলে যারা শ্রমিক, ওরা ওদের হাত অনেক চুলকায়। ওরা ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে বলে যে ডাক্তারের হাত অনেক চুলকায়। কারণ কি? ওরা দিন রাত 24 ঘন্টা সিমেন্ট নিয়ে কাজ করে, ওদের হাতে সিমেন্টের ডাস্টগুলো ঢুকে যায়, ঢুকে যাওয়ার কারণে ওদের মানে হাত চুলকায়, হাতে জ্বালা পোড়া হয়। এই কারণে এটা এটা একটা উত্তেজক পদার্থ, লুগ এসিড। আপনি এসিড ধরলেই তো আপনার শরীরে হাতটা জ্বালা পোড়া করবে। আবার দেখেন নাইট খার, খার দিলে আপনার শরীর হাতটা জ্বালা পোড়া করবে, আপনি সরাই নেবেন। এখন দেখেন এখানে একটা সুন্দর কনসেপ্ট যে নাইট্রাস অক্সাইড। এখন দেখবেন মাঝে মধ্যে পেশাবে যে নাইট্রাস অক্সাইড কোনটা, নাইট্রিক অক্সাইড কোনটা, নাইট্রোজেন মনোক্সাইড কোনটা, নাইট্রোজেন ডাইঅক্সাইড কোনটা। তো এটা নিয়ে এখন একটু কনসেপ্ট ঠিক করে দিই। মনে করেন এই যে NO, আরেকটা কি থাকে N2O, আরেকটা কি থাকে NO2। এখন দেখেন এটা মনে রাখার ট্রিক্স কি? এই NO মানে ইক, এই NO2 মানে আস, আর NO2 সরি N2O মানে আস, NO2 মানে ডাই। এখন দেখেন এটা মনে রাখবেন কিভাবে? NO এর ভিতরে দুইটা সংখ্যা, ইকেও দুইটা সংখ্যা, তার মানে নাইট্রিক অক্স, এটা মানে এটার নাম কি? নাইট্রিক অক্সাইড। এটার আরেকটা নামে ডাকা হয় নাইট্রোজেন মনোঅক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড, মনোঅক্সাইড। এই যে নাইট্রাস, আস, 1 2 3, তিনটা সংখ্যা, এখানে 1 2 3, তিনটা জিনিস এমনি মনে রাখার জন্য, এই কারণে এটা নাইট্রাস অক্সাইড। এটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা তো সবাই চিনে নিন। এরপরে আর এটা বুঝাবেন। এখন স্বাস্থ্য ঝুঁকি সম্পূর্ণ, স্বাস্থ্য ঝুঁকি, এই স্বাস্থ্য ঝুঁকিটা স্পেসিফিক্যালি মনে রাখবেন যে বেনজিনের গোষ্ঠী, বেনজিন, বেনজিনের বংশ, বেনজিনের বংশ, বেনজিনের বংশ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটাই টিপস। বেনজিনের বেনজিনের বংশ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্ষতিকর। কারণ কি জানেননি? এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? কারণ এরা আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, ক্যান্সার, ক্যান্সার। বিশেষ করে যে টলুইন, টলুইনটা ক্যান্সার সৃষ্টি করে। তেজস্ক্রিয় রশ্মিগুলো, তেজস্ক্রিয় যে বিকিরণগুলা বা তেজস্ক্রিয় পদার্থগুলো, ওরাও ক্যান্সার সৃষ্টি করে, কিন্তু বেনজিন টলুইন চাইলে ওরা ক্যান্সার সৃষ্টি করে। এখন বেনজিন টলুইন চাইলে এগুলো নিয়ে বিস্তার আলোচনা আপনাদের টেনে করা নাই, কিন্তু হালকা একটু দেখেন। এই যে বেনজিন না, বেনজিন আমরা এইভাবে লিখি 1 2 3 4 5 6। এই যে দেখেন 1 2 3 4 5, একান্তর একান্তর দ্বিবন্ধন, এটা হলো কি বেনজিন। বেনজিনের প্রত্যেকটা হাতে কি হাইড্রোজেন থাকে একটা করে। হ্যাঁ, এই বেনজিনটা আমরা সংক্ষেপে একটু সোজাভাবে বোঝার জন্য আমরা এইভাবে লিখি। হ্যাঁ, এই শূন্য দিয়ে বোঝায় একান্তর একান্তর দ্বিবন্ধন, মানে ভিতরে যে গোল। আবার এটা আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এটাও বেনজিন। এখন কথা হলো এটার নাম কি? বেনজিন। এই তিনটার নামই বেনজিন। এখন কোনোভাবে যদি আমি এই বেনজিনে মনে করেন বেনজিন, বেনজিনের উপরে একটা CH3 দিয়ে দিতে পারি, CH3, তাহলে এটা টলুইন, টলুইন, এটার নাম হয়ে যাবে টলুইন। এখন আবার এই বেনজিনেই আমরা যদি দুইটা হাত দিই, দুইটা হাতে উপরে একটা CH3 আর একটা CH3, দুইটা CH3 দিতে পারি, তাহলে এটা নাম হবে কি? জাইলিন, জাইলিন। ওকে, তো এটাই ছিল যে রাসায়নিক ঝুঁকি এবং সংকেতগুলা। ওকে, এখন আমরা
তেজস্ক্রিয় পদার্থ দেখবো। তেজস্ক্রিয় পদার্থের এই যে এই চিহ্নটা একটা স্পেসিফিক নাম আছে। এই চিহ্ন স্পেসিফিক নাম হলো ট্রিফ অয়েল। ট্রিফ ট্রিফ অয়েল ট্রিফ অয়েল বানানটা ঠিক আছে কিনা? ট্রিফ অয়েল, সরি, ও হবে ও, ট্রিফ অয়েল, একটু সুন্দর করে লিখি, ট্রিফ অয়েল। তেজস্ক্রিয় পদার্থ কোনগুলো? ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো তেজস্ক্রিয় পদার্থ কি লেগে এইসব এইসব পদার্থ দেখা আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এটা হলো বিটা, এটা আলফা, এটা হলো গামা, আলফা বিটা গামা রশ্মি বের হয় স্বতঃস্ফূর্তভাবে, কোনো প্রেশার দেওয়া লাগে না, আপনা আপনি ওদের থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হয়। এখন দেখেন পরিবেশের জন্য ক্ষতিকারক, কোনটা বলা? ওই যে প্রথমে বললাম ভারী ধাতুগুলা, ভারী ধাতু। এখন ক্ষত সৃষ্টিকারী কি HCl, H2SO4 এবং Na2SO4, আবার এখানে হাতের সংকেত দেওয়া। এখন এই পুরো সফটওয়্যার ভিতরে দুইটা জায়গায় কনফিউশন লাগতে পারে। একটা হলো বেনজিন নিয়ে, বেনজিন বিষাক্তের ভিতরে বেনজিন আছে। বেনজিন আবার আপনার স্বাস্থ্য ঝুঁকিতেও আছে, স্বাস্থ্য ঝুঁকি। এখন বেনজিন আসলে কোনটা দিব, এখন এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। যদি বলে স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন কোনটা, যদি স্বাস্থ্য ঝুঁকির উদাহরণ হিসেবে মনে করেন দেয় যে বেনজিন, টলুইন মনে করেন এই জায়গায় দিল HCl, আর এই জায়গায় দিল N2 নাইট্রাস অক্সাইড। এখন এই জায়গায় আপনি দেখে বুঝতে পারতেছেন যে যদি স্বাস্থ্য ঝুঁকির ভিতরে বেনজিন আছে, টলুইন আছে, হ্যাঁ, আর বাদ বাকি দুইটা তো স্বাস্থ্য ঝুঁকির ভিতরে পড়তোই না। কিন্তু বেনজিন যেহেতু বিষাক্ততেও আছে, তাই আমরা কি করতে হবে, বেনজিনটারে বাদ দিয়ে টলুইনটা দাগাতে হবে। বুঝাইতে পারছি? তো সেম জিনিস, যদি বিষাক্তের ভিতরে যদি এই নিয়ে কনফিউশন লাগে তাহলে বেনজিনের জায়গায় টলুইন দাগাবেন, এরকম একটা MCQ আছে। আরেকটা হলো ক্ষত সৃষ্টিকারী, আর উত্তেজক পদার্থ। এই যে উত্তেজক ভার্সেস ক্ষত। উত্তেজক পদার্থ হলে হাতে লাগলে চুলকায় বা ইরিটেট বা উত্তেজনা বা অনেক বেশি বিরক্তিকর লাগে, বিরক্তি চুলকায়। আর এটা ক্ষত কি, যদি হাতে পরে হাতের ক্ষয় হয়ে যাবে, ডাইরেক্ট ক্ষত সৃষ্টি হয়ে যাবে, ডাইরেক্ট ক্ষত। এই কারণে এটা হাতের উপরে দেখবেন যে এরকম হাতের চিহ্ন, হাতের উপরে অ্যাসিড ডালতেছে, অ্যাসিড। এখন আপনি জানেন হাতের উপরে যদি অ্যাসিড চলে তাহলে ক্ষত হবে। এখন দেখেন কত কি হয়, HCl, ডাইরেক্ট HCl, কোনো হালকা টালকা না, ডাইরেক্ট HCl দিলে আপনার হাত টানা হয়ে যেতে পারে। ডাইরেক্ট আপনার যদি H2SO4, এটাও তো অ্যাসিড দিলে আপনার হাতটা ক্ষত সৃষ্টি হবে। এই যে দেখেন Na2OH, এটা হলো গিয়ে সবচেয়ে সবল দেখেন এই খাঁটা ঘন দ্রবণ, মানে হালকা দ্রবণ না। যেই হালকা দ্রবণ মানে কি, এই জায়গায় 20% NaOH আছে, 80% পানি, এটা হলো হালকা দ্রবণ। আর ঘন দ্রবণ উল্টাটা, মনে করেন কথার কথা, এই জায়গায় 80% NaOH আছে, 20% পানি, তার মানে এটা ঘন দ্রবণ। ঘন দ্রবণে যদি আটটা ঢুকান তাহলে আপনার হাতটা পুড়ে যাবে বা হাতটা ক্ষত হবে। এটা হলো কি ক্ষত সৃষ্টিকারী। NaOH2 কি হয়, ওই ভিতরে কি ভুল লেখা? না ঠিকই আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে NaOH হবে। ওকে, এখন উত্তেজকটা কি বিরক্তি, মনে করেন সিমেন্টের ডাস্ট যদি আপনার হাতে লাগে, ডাইরেক্ট ক্ষত হবে না, আপনার হাতটা চুলকাবে, অনেক বেশি খারাপ লাগবে। এবং এই অ্যাসিডগুলো যদি হাতে দেয় তাহলে হাত ক্ষত দেবে, কিন্তু এই অ্যাসিডগুলো পানি মিশায় এগুলোর লঘু করবে, লঘু HCl, লঘু ক্ষার,
লঘু ক্ষার যদি দেওয়া হয় তাইলে আপনার হাত ক্ষত হবে না, কিন্তু আপনার হাতে উত্তেজনা হবে। উত্তেজক পদার্থ, বুঝাইতে পারছি? আর উত্তেজক পদার্থ হলো কি এক্স। দাঁড়ান।